লাল সবুজ জার্সিতে যা কেউ করে দেখাতে পারেনি আগে সেটাই করে দেখিয়েছে আফিদা ঋতুপর্ণা চাকমারা। বাজেট ক্রাইসিস থেকে সমাজের উল্টো হাওয়া সব বাধাকে জয় করে ওরা হয়েছে বিশাল এশিয়ার সেরা দলগুলোর একটা জায়গা করে নিয়েছে নারী এশিয়া কাপের মূল পর্বে। আর সেই কাঙ্ক্ষিত বন্ধুর পথে ওরা নামতে চলেছে। মঙ্গলবার সিডনিতে খেলবে ওরা বাংলাদেশ টাইম দুপুর 2টায়। প্রতিপক্ষ সর্বোচ্চ 9 বারের চ্যাম্পিয়ন চায়না। ফলাফল পরের হিসেব, ওরা যে সেখানে খেলছে 16 কোটি মানুষের প্রতিনিধি হয়ে। আপ্লুত করা সেই গর্বটুকু নিয়ে বাকিটুকু জানাচ্ছেন হাসান সজীব। গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি। এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে পিটার বাটলারের সে কি রসিকতা। প্রেস কনফারেন্সে হাসির রোল। প্রস্তুতির ইস্যুতে মনে কোনো রাগ ক্ষোভ পুষে রাখেননি বলেই ঠাট্টা করে উড়িয়ে দিয়েছেন ইংলিশম্যান। তবে বাস্তবতা বলছে হতাশার সুরই বাড়ছে তার। ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে খেলার মৌকা পায় বাংলার বাঘিনীরা। এশিয়ার 47টা দেশের মধ্যে মাত্র 12টা দেশই এমন যোগ্যতা অর্জন করতে পেরেছে। আর এই 12 দলের মধ্যে আফিদাদের র্যাঙ্কিং সবচেয়ে বেশি 112। মেয়েদের ডেডিকেশন আর কোচের কঠোর পরিকল্পনাতেই এমন প্রাপ্তি, এমন বড় অর্জন যা চাইলেও আর কখনো আসবে কিনা বলা কঠিন। কিন্তু বাফুফে কি মেয়েদের এমন অর্জন অনুধাবন করতে পেরেছে? আর বুঝতে পারলেও কি সেই সুযোগ সুবিধা দিতে পেরেছে? আমার কাছে তো মনে হচ্ছে না বাফুফে এখনো বুঝতে পারছে যে তারা কি জিনিসটা অর্জন করেছে। কারণ এশিয়ার 47টা দেশের মধ্যে টপ 12-এ থাকা এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং মানে এটা যদি ছেলেদের ক্ষেত্রে হতো তাহলে তো মানে এটা বিশাল একটা ব্যাপার হয়ে যেত। প্ল্যানিংটা আসলে খুব একটা বেশি ঠিক হয়নি, যেটা বাকি সব অন্যান্য টাইমের মতন একটা দায়সারা গোছের একটা প্ল্যানিং থাকে, প্ল্যানিংটা সেরকমই হয়েছিল। যদিও এখন আর প্রস্তুতি নিয়ে কথা বলে লাভ নেই। পাহাড় দেখিয়ে বালুকণা মিলেছে মেয়েদের কপালে। সে যাই হোক, শুরুতেই অগ্নি পরীক্ষা বাংলাদেশের সামনে। এশিয়ান কাপে 15 বার অংশ নিয়ে 9 বারই চ্যাম্পিয়ন চায়না। ফিফা র্যাঙ্কিংয়ে যারা বাংলাদেশের চাইতে 95 ধাপ এগিয়ে। প্রথমবার অংশ নেওয়া বাঘিনীরা হয়তো র্যাঙ্কিং শক্তি সামর্থ্যে পিছিয়ে, তবে নিজেদের একেবারেই দুর্বল ভাবছেন না তারা। না, আমাদের আসলে প্রেশার নাই, কারণ আমরা দেশের জন্য খেলতে আসি। দেশের মানুষের প্রত্যাশা থাকবেই, আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নাই। We'll win, lose or draw the way I want us to play. We won't be parking buses and things like that. 12 দলের মধ্যে বাকিদের তুলনায় মেয়েরা অতল সাগরেই। তবে এই সাগর সেচেই তো ওরা তুলে আনতে পারে মুক্ত। টুর্নামেন্টে হয়তো ভালো ফল আসবে না, তবে একটু বুঝে শুনে পা বাড়ালেই বিশ্বকাপে উতরে যাওয়া কি খুব কঠিন? অনেক হার্ড, বাট টুর্নামেন্ট শুরুর আগে আসলে যতগুলো টিম আছে সবাইকে এর সম্ভাবনার মধ্যে রাখতে হবে। এই জন্য বাংলাদেশকেও এই সম্ভাবনার মধ্যে রাখতে হবে। এখনও যেটা বলছিলাম যে গ্রুপে 2টা গ্রুপ থাকবে যেখান থেকে বেস্ট 3rd টিম যাবে, তো সেখানে একটা যাওয়ার একটা সুযোগ আসতে পারে বাংলাদেশের। মঙ্গলবার সিডনিতে বেলা 2টায় চায়নার বিপক্ষে নামবে বাঘিনীরা। হয়তো পুরো টুর্নামেন্ট জুড়ে তেমন কোনো প্রার্থী আসবে না, তবে ক্রীড়াপ্রেমী সংগঠকরা ওদের অংশ নেয়াকেই দেখছেন বড় পুরস্কার হিসাবে। হাসান সজীব, 71। বাংলাদেশের ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যমজ 2 ভাই রেনান সুলিভান ও ডেকলেন সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই 2 ফুটবলারকে অনূর্ধ্ব 20 দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 23 মার্চ মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে রেনান সুলিভান ও ডেকলেন সুলিভানের বাংলাদেশের জার্সিতে খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 18 বছর বয়সী এই 2 ভাইয়ের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সব আনুষ্ঠানিকতার সময় মতো শেষ হলো। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপেই তাদের দলে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আবেদন জমা দেওয়ার পরই দ্রুতই পাসপোর্ট ইস্যু করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 24 বা 15 মার্চ ঢাকায় পৌঁছতে পারে এই যমজ 2 ভাই। বিশ্বকাপ ভরাডুবির পর জাত গেল দশা পাকিস্তান ক্রিকেটারদের। হতশ্রী পারফরমেন্সের জেরে এবার প্রত্যেক ক্রিকেটারকে 50 লাখ রুপি জরিমানা করলো পিসিবি। শুধু তাই নয়, নো পারফরমেন্স নো লাক্সারি থিওরিতে দল থেকে বাদ দেওয়া হবে অনেককে। নামের ভারে দল ভারী করার প্রথা থেকে বেরিয়ে হার্ডলাইনে এবার মহসিন নাকভির বোর্ড। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে।
নাটক, দম্ভ আর কুটচালের পাকিস্তান ক্রিকেটে আজ চূড়ান্ত পতন। আইসিসিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো আর ভারতের ওপর ছড়ি ঘোরানোর যে মাস্টার প্ল্যান পিসিবি সাজিয়েছিল তা আজ বুমেরাং হয়ে বাবরদের বুকেই বিঁধছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে লাটাই ধরিয়ে বন্ধুত্বের জয়গান কিংবা ইসলামাবাদ ঢাকা ডিরেক্ট ফ্লাইটের ডিপ্লোমেসি সবই এখন ইতিহাসের আস্থা করে। রণক্ষেত্রে সেই দম্ভ ধুলোয় মিশে গেছে। আর এই হিউমিলিয়েটিং ফেইলিয়ারের পর কোনো দয়া নয়, সরাসরি আর্থিক কুঠারাঘাত করলেন মহসিন নকভি। নিজের খুঁড়ে রাখা গর্তে আজ নিজেরাই। বিশ্বকাপে অংশগ্রহণের সেই ব্ল্যাকমেইল ড্রামা আজ শেষ হলো লজ্জায় মুখ ঢেকে। প্রবাদ আছে, মরার ওপর খাঁড়ার ঘা। একে তো সেমিফাইনালের স্বপ্নভঙ্গ, তার ওপর পিসিবির এই রুদ্রমূর্তি যেন বিষের ওপর বিষ ফোঁড়া। মহসিন নকভি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, নো পারফরম্যান্স, নো লাক্সারি। পকেটে টান, ক্যারিয়ারে অশনি সংকেত। বিশ্বকাপে ভরাডুবির জেরে বাবর রিজওয়ানদের ওপর পিসিবির অপারেশন ক্লিন আপ শুরু। মাঠের ব্যর্থতার জন্য প্রত্যেক ক্রিকেটারকে গুনতে হচ্ছে 50 লাখ রুপির বিশাল জরিমানা। পিসিবি প্রধান মহসিন নকভির সাফ হুঁশিয়ারি, পারফরম্যান্স নেই তো টাকাও নেই। কিন্তু সেখানেই তো বড় ধাক্কা ক্রিকেটারদের। এমনিতেই বিশ্বকাপ ভরাডুবিতে পকেট ফাঁকা, এর মধ্যে যদি গুনতে হয় জরিমানা তাহলে তো উভয় সংকট। এদিকে পিসিবি বসের কড়া বার্তা, এখন থেকে কেবল রান আর উইকেটের বিনিময়ে মিলবে বেতন, নতুবা বড় অঙ্কের দণ্ড হবে নিয়তি, পড়তে হবে দল থেকে কাটাও। পরিসংখ্যান বলছে এবারের আসরে পাকিস্তান ছিল এক ট্র্যাজিক কমেডির নাম, যেখানে তরুণ সাহিবজাদা ফারহান 383 রান করে একাই বুক চিতিয়ে লড়লেন। সেখানে তথাকথিত কিং বাবর আজম পুরো টুর্নামেন্টে 100 রানও পার করতে পারেননি। বোলাররা যেন ছিলেন উইকেটবিহীন মরুভূমিতে। ভারতের কাছে সেই চিরচেনা অসহায় আত্মসমর্পণ প্রমাণ করেছে এমটি ভেসেলস সাউন্ড মাচ। পিসিবি কর্তাদের সরাসরি অভিযোগ, নামের ওজনে যারা দল ভারী করেছেন, কাজের বেলায় তারা বড় বড় শূন্য। কোটি কোটি টাকা বেতন নেয়ার পর যারা মাঠে লড়াই করতে ভুলে যান, তাদের জন্য পিসিবির দরজা এখন থেকে হবে অনেকটাই সংকীর্ণ। তাজিন খন্দকার, ৭১। আগামী সপ্তাহে পাকিস্তানের আসার কথা বাংলাদেশে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে, কিন্তু তার আগেই জিও সুপারের নতুন খবর। তারা বলছে যে বিশ্ব পরিস্থিতি বর্তমানে রয়েছে, ফ্লাইট জটিলতা রয়েছে, তার কারণে শেষ পর্যন্ত তারা বাংলাদেশে এসে সিরিজ খেলতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও বিসিবি জানাচ্ছে তার ঠিক উল্টো কথা। তাই বিস্তারিত রিপোর্টে। নিরাপত্তাহীনতার কারণে ভারতে গেল না বাংলাদেশ, তবে বিশ্বকাপটা যে খেলা হলো না তার দায়ও কেউ নিতে চায় না। ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারলো না সরকারি চাপের কারণে, যদিও তৎকালীন ক্রীড়া উপদেষ্টা পরে সবই করেছেন অস্বীকার। ক্রিকেটাররা তো বটেই, সেই সাথে কোচিং স্টাফদের উপরও ভর করে হতাশা। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে বেদনা হালকা হয় সময় নামক রং পেন্সিলে। টাইগাররা সেই সব দুঃসহ স্মৃতি ভুলে ফিরে আসে প্রিয় 22 গজে। লক্ষ্য একটাই, পেছনে ফিরে তাকানো চলবে না, তাকাতে হবে সামনে। আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপ, আর তার প্রস্তুতি শুরু হবে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। কিন্তু পাকিস্তান ওয়ানডে দল ঢাকায় আসার মাত্র সপ্তাহখানেক আগে জিও সুপার দিল নতুন খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র তাদের জানিয়েছে দেশটি নিজেরাই জড়িয়ে আছে আফগানদের বিপক্ষে যুদ্ধে। ওদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলছে ত্রিমুখী সংঘর্ষ। ক্ষমতার এই লড়াই এরই মধ্যে ছড়িয়ে পড়েছে লেবানন পর্যন্ত, কারণ যুদ্ধে যোগ দিয়েছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে আছে ছোট বড় অগণিত মার্কিন ঘাঁটি, তাই সেই সব শহরে গিয়েও পড়ছে ইরানি মিসাইল। দুনিয়া জুড়ে তাই বেসরকারি বিমান চলাচল হচ্ছে ব্যাহত। সেই নিরাপত্তা পরিস্থিতি যদি সামনে আরও খারাপ হয়, তবে পাকিস্তান দলের বাংলাদেশ সফর ঝুলে যাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীও এই সব কিছু বিবেচনায় নিজের সব সফর স্থগিত করেছেন। জিওর এই খবর যদি সত্যি হয়, তবে বাংলাদেশে যে তাদের 9 মার্চ আসার কথা এবং 11, 13 ও 15 তারিখ 3 ওয়ানডে খেলার কথা, সেটা হয়ে পড়বে অনিশ্চিত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এই খবরকে গুরুত্ব দিচ্ছে না তেমন। তারা যুক্তি দেখাচ্ছে সিরিজ এগিয়ে এসেছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগও তাদের হচ্ছে নিয়মিতই। সেই আলাপে সিরিজ বাধাগ্রস্ত হওয়ার কোনো কথাই ওঠেনি। আর মধ্যপ্রাচ্যের অবস্থা যাই হোক না কেন, বাংলাদেশ সিরিজ খেলার জন্য একেবারেই নিরাপদ। যদিও আলোচনা উঠছে বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরমেন্স সুবিধাজনক না হওয়ায় একটা পক্ষ তুলছে এইসব কথা। দলের ভেতরেও চলছে অস্থিরতা, সিনিয়রদের ছাঁটাই করার সম্ভাবনা তো আছেই, আর ওয়ানডে ম্যাচেও ওরা সবশেষ খেলেছে গেল বছরের নভেম্বরে। সবকিছু মিলিয়েই শুরু হতে পারে এমন 9-6। তবে যেটাই হোক, বাংলাদেশের সাথে সিরিজটা শেষ পর্যন্ত ঠিক জায়গাতেই থাকবে কিনা তা পরিষ্কার হবে খুব শিগগিরই। খালিদ জামিল, একাত্তর। ক্রিকেট মাঠে কি জাদু করে সাফল্য কেড়ে নিচ্ছেন হান্নান সরকার আর নাজমুল শান্ত। ডিপিএল, বিপিএল এর পর এবার বিসিএল এর ট্রফি জয়ের হাতছানি এই জুটির সামনে। মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল। দুপুরে 2:15 শিরোপা জয়ের মিশনে নামবে সেন্ট্রাল ও নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে ম্যাচটা ক্রিকেটার ও নির্বাচকদের জন্য দারুণ সুযোগ, বলছেন পেস বোলিং কোচ তারেক আজিজ। সাইফুল রূপকের রিপোর্ট। ফুটেজটা প্রতীকী অর্থে দেখি। শান্ত যেন বলতে চাইছেন, সরে যাও সবাই, ক্রিকেট মাঠে সবুজ গালিচায় চলছে আমারই রাজত্ব। বুদ্ধির চালে, ব্যাটের ঝলকে হাতে আসছে একের পর এক ট্রফি। কি আপনারা জাদু জানেন নাকি? মোস্তাফিজের প্রশ্নটা এমন হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সত্যিই তো ঘরোয়া ক্রিকেটে চলছে হান্নান শান্তর তেলেসমাতি। ওদের ছকে ভরকে গিয়ে পিছু হটছে একের পর এক প্রতিপক্ষ। তৃতীয় শিরোপার হাতছানি। কোচ হান্নান, কাপ্তান শান্ত, একে অন্যের প্রতি বিশ্বাসটা মজবুত। শুরুটা ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে, এরপর বিপিএলে নবাগত রাজশাহীকেও শিরোপা এনে দিয়েছে এই জাদুকর জুটি। টুর্নামেন্ট বদলাচ্ছে, শান্ত হান্নান স্পটলাইটে আছে। আরও একটা ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে শিরোপা জিতলে দেশ সেরা কোচ আর ক্যাপ্টেনের খেতাব পেতেই পারেন হান্নান সরকার আর নাজমুল শান্ত। প্রেস কনফারেন্সে এমনও প্রশ্ন উঠছে, শান্তকে আবার ওডিআই ক্যাপ্টেন্সিতে ফেরালে কেমন হয়? শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে। এটা বোর্ড ডিসিশন। আমার মনে হয় যে ইন দ্য লং রানে যাকেই বোর্ড দায়িত্ব দিবে, আমার মনে হয় যে প্লেয়ারের দৃষ্টিকোণ থেকে শান্তর কাজ হলো পারফর্ম করা, এবং সেই জায়গাটাতে সে যদি পারফর্ম করতে পারে তাহলে আমার মনে হয় যে টিম সবচেয়ে বেশি বেনিফিট হবে। যদিও মিরাজের ক্যাপ্টেন্সিতে সবশেষ ওডিআই সিরিজ জিতেছিল বাংলাদেশ। ঢাকায় আসছে পাকিস্তান। 4.5 মাস পর আবার 50 ওভারি ক্রিকেটে নামবে টাইগাররা। মিরপুরেই 3 ম্যাচের সিরিজ। ওই মহারণের আগেই পিচ আর আউটফিল্ডের হালচাল বুঝে নেয়ার দারুণ সুযোগ সেন্ট্রাল আর নর্থ জোনের ক্রিকেটারদের। মঙ্গলবারের বিসিএল ফাইনালে টাইগারদের ওডিআই দলের অধিকাংশকেই দেখা যাবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ প্র্যাকটিসটা থাকে, অবশ্যই খুবই ভালো একটা ব্যাটসম্যান হিসাবে। ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রিপারেশন আমাদের জন্য। সো হোপফুলি কালকের ম্যাচটা আমরা আরো বেটার ক্রিকেট খেলতে পারবো। নাজমুল শান্তর নর্থ জোন যেন জাতীয় দল। তামিম, হৃদয়, লিটন, রিশাদ, শরীফুল, মাহিদুল অঙ্কনে সেন্ট্রালে, তাসকিন, সাইফ, নাইম শেখ। ফ্লাডলাইটের নিচে এক্সাইটিং ক্রিকেট। সিলেক্টরদের চোখ রবে মাঠের খেলায়। ফাইনাল দেখেই পাকিস্তান সিরিজের স্কোয়াড দেওয়ার কথা নির্বাচক কমিটির। বাংলাদেশের টপ প্লেয়ার যারা আছে তারা সবাই এই জায়গাটাতে আছে, এবং এটা সিলেক্টরদের জন্য একটা অপরচুনিটি যে আপনার এখান থেকে আসলে কারোর সম্পর্কে যদি কোনো ডাউট তাদের ভিতর থেকে থাকে তাহলে সেটাও এখান থেকে ভালোভাবে দেখা যায়। আমার মনে হয় যে প্রত্যেক প্লেয়ারের একটা ভালো অপরচুনিটি ছিল, এবং কম্পিটিটিভ ক্রিকেট যেটা দরকার আমরা বলেন, টিমগুলো অনেকখানি আপনার ব্যালেন্স হয়ে রয়েছে। অল ন্যাশনাল প্লেয়ার, আউটসাইড ন্যাশনাল প্লেয়ার সবাই আছে, এবং আমার মনে হয় যে একটা ভালো একটা প্রস্তুতির মঞ্চ, যেটা আপনি হয়তো আপকামিং সামনে যে পাকিস্তান সিরিজ আছে সেখানে দল নির্বাচন ক্ষেত্রে সিলেক্টরদেরকে দারুণভাবে হেল্প করবে। বিসিএল ওয়ানডেতে 3 ম্যাচে জোড়া 50-তে 164 রান করে সবার উপরে নর্থের তানজিদ তামিম। 7 উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে একই দলের 2 স্পিনার মেহরব আর রিশাদ। সাইফুল রূপক, 71। বুকে শোকের মাতম নিয়ে সাউথ কোরিয়ার বিপক্ষে নারী এশিয়ান কাপের শুরুটা ভালো হয়নি ইরানের মেয়েদের। প্রতিপক্ষের কাছে 3-0 গোলে হেরে গিয়েও সবার মনে জায়গা পেয়ে গেছে ইরান। সাউথ কোরিয়ার বিপক্ষে 90 মিনিটের ফুটবল যুদ্ধে নামলেও মন যে পড়েছিল প্রিয় স্বদেশের চিন্তায়। শোক আর আতঙ্কের ছাপ যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল ইরানের নারী ফুটবলারদের চোখে। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ কোণঠাসা করে সাউথ কোরিয়া 30টি শটের মাঝে 10টি ছিল গোলমুখে। অন্যদিকে ইরান কেবল অন টার্গেট শট নিতে পেরেছে 2টি। ফার্স্ট হাফে চো ইউ রির গোলে লিড নেয় কোরিয়া। সেকেন্ড হাফে কিম হাইরি জোড়া গোল করে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে। গ্রুপ স্টেজের পরবর্তী ম্যাচে ইরানের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। মার্চের 5 তারিখ মাঠে গড়াবে ম্যাচটি।
ইরানে চলছে একের পর এক যৌথ বোমাবর্ষণ। ধীরে ধীরে দেশটির শহরগুলো যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে আক্রমণকারী যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলার কথা ভাবতেই পারছেন না ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। ইরানের ক্রীড়া পোর্টাল ভার্জেস 3-কে দেয়া এক সাক্ষাৎকারে মেহেদী বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে তার মতামত জানান। যুক্তরাষ্ট্র যেভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে তাতে তারা চুপ করে বসে থাকতে পারেন না, এর জবাব দিতে চান তারা। এত কিছুর পর বিশ্বকাপে খেলা নিয়ে তিনি আশাবাদী নন, তবে শেষ পর্যন্ত বিষয়টি দেশটির ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারকদের ওপর ছেড়ে দিয়েছেন মেহেদী। বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে ইরান, সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। 16 জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ছিল। এর আগে ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।